আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 43 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সেজদায় পড়ে আছে ফায়েজ, কাঁদছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এখনো কোনো খবর নেই, জ্ঞান ফিরে নাই ঋতুর। ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে অনেকে মসজিদ ত্যাগ করলো, তবুও ফায়েজের মধ্যে কোনো ভাবান্তর হলো না, কোনো তাড়া নেই আজ আর। যে ছেলে ঠিক করে নামাজ পড়তো না, সে নিল আজ আল্লাহর কাছে হাত তুলে বোনকে চাচ্ছে। তৌফিক খান ছেলের পাগলামি দেখলো, কিন্তু তার চেয়ে বেশি অসহায়ত্ব দেখলো ভাইয়ের। মুখে ফুটে বলতে পারছে না তার মেয়েটার জন্য কষ্টের কথা। বারবার চুপ থাকা মানুষটা সত্যিই চুপ হয়ে গেছে। সকাল 7টা, করিডোরে সবাই বসে আছে। ঋতু এখনো আইসিইউর রুমে, জ্ঞান ফিরে নাই, সময় থমকে আছে, কারো মুখে হাসি নেই। নাবিলা রোহান ঋষি ওরাতে থেকে যায় খানবাড়ির সদস্যদের সাথে হসপিটালে। কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। কখন যে ঋষির কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো টেরই পায় নাই। রোহান একটু দূরে বসেছিল, বোনকে শান্তিতে ঘুমাতে দেখে ভিতরে যে প্রশান্তি পেল তার অনুভূতি প্রকাশ করার মতো না। তখন চোখ যায় উজ্জ্বলের দিকে। ঋতুর ক্রিটিক্যাল অবস্থা, অন্যদিকে ভাই পাগল প্রায়। ঋষি বিরক্ত হবে ভেবে এগিয়ে এলে ঋষি মানা করে দেয় তার অসুবিধা নেই, নাবিলা তার কাঁধে ঘুমাতে পারে। রোহান আর জোর করলো না, থাক না বোনটা ওর কাছে, তবে এমন অনাকাঙ্ক্ষিত সম্পর্কের একদিন মিষ্টতা ফিরে আসবে। ফায়েজ বলল, উজ্জ্বল বাড়ির সবাইকে নিয়ে বাসায় যা। উজ্জ্বল বলল, তুই যাবি না? ফায়েজ বলল, আমি থাকবো, ঋতুর জ্ঞান ফিরলে জানাবো, তারপর তোরা আসিস। রোহান, তোমরাও বাসায় যাও। তৌফিক খান বলল, তোমার ভরসায় আবার মেয়েটাকে রেখে যাই আর আমি বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড়াই। তৌফিক খানের কথায় ফায়েজ সহ সবাই অবাক। এভাবে বলতে পারলেন? ছেলেটা তো সত্যিই ভালোবাসে। একবার হারিয়ে গেছে বলে বারবার একই কাজ হবে? তীরের মতো ছুটে এলো বাবার কথাগুলো ছেলের বুকে। নীল বলল, বড় বাবা, ভাইয়ার সাথে আমিও আছি। তৌফিক খান বলল, তোমার ভরসায় আমি বাড়িতে যাচ্ছি নীল, তবে খানবাড়ির মেয়ের গায়ে যেন আর কোনো আচরণ না লাগে বলে সবাইকে নিয়ে বের হয়ে গেল তৌফিক খান। রুবি যেতে চায়নি, কিন্তু ফায়েজের মুখের দিকে তাকিয়ে চলে গেল, নয়তো তৌফিক খান আবারও ছেলেকে দায়ী করতো। বারবার ঋতুর জন্য ফায়েজকে দায়ী করা হচ্ছে। আর এদিকে তৌফিক খান সোজা নিজের রুমে চলে যায়। সিমরান দৌড়ে এসে জিজ্ঞেস করে, ঋতুর কি অবস্থা? তৌফিক খান বলল, ভালো না, ছোট মার জ্ঞান এখনো ফিরেনি। সিমরান বলল, আম্মাকে সামলানো যাচ্ছে না। তৌফিক খান বলল, আচ্ছা তুমি আর জেরিন খাবার দাও, আমি আম্মার সাথে দেখা করে আসি। বিকেল 4টা, ঋতুর জ্ঞান ফিরল। নীল সাথে সাথে বাসায় কল দিয়ে জানাতে সকলে হুমড়ি খেয়ে আসলো। সন্ধ্যার পর কেবিনে শিফট করা হলো। একে একে সবাই গেল কেবিনে ঋতুকে দেখতে। চোখ খুলে সবাইকে দেখলেও দেখেনি ফায়েজকে। ফায়েজ নেই ভাবতেই বুকটা কেঁপে উঠলো। হঠাৎ শরীর খারাপ হতে শুরু করলো, প্রেসার বেড়ে গেল, হার্টবিট দ্রুত হচ্ছে। ঋতুর অবস্থা খারাপ হতে দেখে আবারও কান্নার রোল পড়ে গেল। ডাক্তাররাও ব্যস্ত হয়ে পড়লো। মুহূর্তেই সব হাসি খুশি মিলিয়ে গেল। ভিতরের এমন হট্টগোলের শব্দ কানে আসতেই অজানা আশঙ্কায় বুক থরথর করে উঠলো। ফায়েজ আর শক্ত হয়ে বসতে পারছে না, ঠান্ডায় জমে যাচ্ছে পুরো শরীর। বারবার এটাই মনে হচ্ছে তার ঋতু ঠিক আছে তো, কিছু হয়নি তো। পায়ের তালু ভিজে গেল, হাত ঘামছে, এখন হাড় ভাঙা শীতেও ঘামছে ফায়েজ। উঠে গিয়ে দেখার মতো শক্তি নেই। শব্দ বাড়ছে, অনেকেই কাঁদছে। আর বসলো না, কোনো মতে শরীর টানলো কেবিনের দিকে। রুবি খান কাঁদছে, হাসনাও কাঁদছে, আঁচলে মুখ ঢেকে কাঁদছে সিমরান। তৌফিক খানের চোখেও পানি। নীল আর উজ্জ্বলও কাঁদছে। নিতর হয়ে পড়ে আছে ঋতুর শরীরটা অবহেলায়। ডাক্তার কিসব চেক করে যাচ্ছে। ঋতুর জ্ঞান ফিরলো, তবে কেন যেন চোখ বন্ধ করে আছে। ফায়েজ বলল, ডাক্তার ঋতু ঠিক আছে তো? ডাক্তার বলল, বুঝতেছি না হঠাৎ উত্তেজিত হলো কেন। 1 পা 2 পা করে এগিয়ে এলো, কোন রকম ঋতুর হাত ধরলো, তারপর বলল, এই ঋতু উঠ, দেখ আমি এসেছি, তুই কি অভিমান করলি? কিন্তু ঋতুর দিক থেকে কোনো জবাব এলো না। তারপর আবারও বলল, এই জান পাখি উঠ, প্রমিস করছি তোকে আর কষ্ট পেতে দিব না, আমার কষ্ট হচ্ছে, উঠ তুই। ডাক্তার বলল, দিক থেকে জবাব মিলছে না, আপনারা সবাই ফিরেছে শুনে রোহান ঋষি রিঅ্যাকশন দিয়েছে, ঘন্টা খানেক বাদে জ্ঞান ফিরে আসবে। তোর বন্ধুরা এসেছে, এই হয়তো গুলির সময়ের কথা মনে পড়ে উত্তেজিত হয়ে গেছে, সব কি লাটে তুলে খানবাড়ি হয়ে গেল, চিন্তা ঘুমাতে পারে। দীর্ঘ সময়ের অবসান ঘটে 1.5 ঘন্টা পর ঋতুর জ্ঞান ফিরে এলো। আগের বারের মতো এবার আর বাইরে বসে থাকেনি ফায়েজ, সবার আগে কেবিনে গেছে। তৌফিক খান এবার আর মানা করেনি, তিনি তখন ফায়েজকে যেতে দেয়নি। ঋতুর চোখ প্রথমে রুক্ষ শুষ্ক ফায়েজের দিকে গেল, চেহারা ফ্যাকাশে, এলোমেলো চুল, শরীরে কালকের শার্টটা। তারপর বলল, কেমন আছিস? ঋতু বলল, আপনি ঠিক আছেন ফায়েজ ভাই? ফায়েজ বলল, আমি একদম ঠিক, তুই থাকলে আমার আবার কি হবে জান পাখি। এই প্রথমবার ফায়েজ ঋতুকে জান পাখি ডাকলো। কতটা আদরে লাগলো ডাকটা। রুবি খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাকে দেখে কেঁদে দিল ঋতু। ঋতুর কান্নায় ভরকে গেল সবাই। কি সুন্দর ফায়েজের সাথে কথা বলছে, হঠাৎ কি হলো? তারপর বলল, এই ঋতু ব্যথা করছে? মাথা নাড়ালো, যার অর্থ না। রুবি খান আবারও বলল, কাঁদছিস কেন? ঋতু বলল, মা জানো আমি খুব ভয় পেয়েছি যদি বাড়িতে ফিরতে না পারি, তোমাদেরকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল মা। তারিফ খান বলল, যা হয়েছে ভুলে যা মা, আমরা সবাই আছি, তুই তো আমাদের প্রাণ রে। চাচার কথায় মায়ের বুক থেকে মাথা ঘুরিয়ে দেখলো ঋতু, সবাই কেমন জানি হয়ে গেছে। তার জন্য পুরো পরিবার কষ্ট পেল। রাতে ঋতুকে খাবার খাওয়ানোর পর রুবি আর ফায়েজ ছিল। তৌফিক খান চাইনি, তবে তাইফ খান ভাইকে নিচ থেকে বলল, থাকুক ভাইজান ফায়েজ, যা হয়েছে তাতে ওর কোনো হাত ছিল না। রুবি মেয়ের পাশে বেডে ঘুমিয়ে পড়লো। ঋতুও ঘুমাচ্ছে। ফায়েজ পাশে থেকে টুলে বসলো, হাতে চুমু খেলো, তারপর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তুই আমার কাছে অনেক দামি ঋতু, তোর হাসি দেখার জন্য এমন অনেক রাত আমি বিসর্জন দিতে পারি। আমি পারি অনেক কিছু হারাতে, শুধু তুই ফিরে আয়, তোর ফায়েজ ভাই তোকে বুক দিয়ে আগলিয়ে রাখবে, প্রমিস। সকালে মিষ্টি সুরে ঘুম ভাঙলো ঋতুর। রুবি খান তখন কেবিনে ছিল না। পুরো রাতে ফায়েজকে ঋতুর হাতের উপর শুয়ে থাকতে দেখে আর ডাকলো না। ছেলেটা সারা রাত জেগেছিল।
ফায়েজ তার হাতের উপর শুয়ে থাকতে দেখে চমকে গেল ঋতু। এভাবে কি ঘুমানো যায়? তবে ঋতু নড়তে পারছে না, ফায়েজের মতো শক্ত মানুষ তার হাত চেপে ধরে রেখেছে। সেখানে দুর্বল মেয়েটা কিভাবে হাতটা বাহির করে আনবে? ঋতু নড়াচড়াতে ঘুম ভেঙে গেল ফায়েজের। তারপর বলল, উঠে গেলি? ঋতুর চোখ তখনও তার হাতের দিকে, হাতটা এখনো ফায়েজের হাতের মুঠোয় রয়েছে, ছেড়ে দিলে হয়তো পালিয়ে যাবে। ঋতুর চোখ অনুসরণ করে ফায়েজ তাকালো, হুট করে হাত ছেড়ে দিল। তারপর বলল, সরি, ব্যথা পেলি? ঋতু বলল, ওয়াশরুমে যাব। আশেপাশে তাকালো, কিন্তু মেজমার কোনো খোঁজ মিলল না। ফায়েজ বলল, মেজমা কোথায়? ঋতু বলল, জানি না। ফায়েজ বলল, আচ্ছা আয়, যেতে পারবি? ঋতু বলল, হুম। ফায়েজ বলল, চল। ঋতু বলল, আপনি কোথায় যাবেন? ফায়েজ বলল, ওয়াশরুমে। ঋতু বলল, কি? ফায়েজ বলল, এমন চোখ উল্টিয়ে নিলি কেন? তুই কি ভাবছিস আমি সুযোগ নিব? ঋতু দ্রুত মাথা নাড়াতে লাগলো, তার মানে না। ফায়েজ বলল, চুপচাপ বস, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, চল। ঋতুর হাতে তখনও স্যালাইন চলে। স্যালাইন ধরে ফায়েজ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ঋতু ভিতরে গেল। মিনিট দশেকের পর বের হলো ঋতু, মুখে পানি, তার মানে এত সময় ফ্রেশ হতে লাগলো। মেয়েটা পারেও বটে, অসুস্থ হলেও নিজেকে পরিপাটি রাখতে ভুলে না। ফায়েজ বলল, বস, খিদে পেয়েছে? ঋতু বলল, না। ফায়েজ বলল, তোর খিদে পায় না? আমি তো শুনেছি তুই খিদে সহ্য করতে পারিস না। রুবি খান বলল, উঠে গেলি তোরা? বলতে বলতে ভিতরে আসলো রুবি খান। ফায়েজ একবার মেজমার দিকে তাকালো, তারপর বলল, তুমি কোথায় ছিলে? রুবি খান বলল, এই তো বাবা, একটু হাঁটছিলাম। ফায়েজ বলল, আচ্ছা বসো, আমি নাস্তা নিয়ে আসি। রুবি খান বলল, আচ্ছা যা। ফায়েজ চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে উপরে ক্যান্টিন থেকে নাস্তা আনবে। দুদিন হসপিটালের বিছানায় গড়াগড়ি করতে করতে অতিষ্ঠ হয়ে পড়লো ঋতু। এই নিয়ে নীল বেশ মজা করলো। ফায়ের এমন মজা দেখে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল কয়েকবার। ফায়েজ দেখেও দেখেনি। ঋতুর জ্ঞান ফেরার পর ছেলের মুখে হাসি ফিরল, যেন বাড়ির সকলের নজরে তা স্পষ্ট। তৌফিক খান তবুও সন্তুষ্ট নয়। ঋতু বলল, বাবা আমি বাড়ি যাব, এই হসপিটালে ফিনাইলের গন্ধ আমার সহ্য হয় না। ঋতুর বাবা বলল, নিয়ে যাবো মা, কাল নিয়ে যাব। তোকে এখনো শুয়ে থাকতে দেখে আমারও কষ্ট হয়। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তায়েফ খান। তারপর বলল, তুমি কাঁদছো কেন বাবা? তায়েফ খান বলল, কলিজার টুকরাকে এভাবে শুয়ে থাকতে দেখলে কি করে হাসবে বল মা? ঋতু বলল, খুব ভালোবাসি তোমাকে বাবা। বলে বাবার মুখে মাথা রাখলো ঋতু। দূর থেকে ফায়েজ সব দেখছে। মেজো চাচার চোখ দুটো চিকচিক করছে। উনি স্বভাবে চুপচাপ হলেও আবেগ অনুভূতি সব রয়েছে। কাউকে হয়তো বলতে পারছে না। এই কষ্টের জন্য কোথাও না কোথাও সে নিজে দায়ী। তা ভাবতেই বুকটা ব্যথায় ভরে গেল। মনে মনে বলল, ঋতু কি আমায় দায়ী করে দূরে সরিয়ে দিবে? আর এদিকে নীল বলল, কিরে ব্যাগপত্র গুছিয়ে কি শ্বশুর বাড়ি চললি? ঋতু বলল, আমাকে বিদায় করতে পারলে তো তুই বেঁচে যাস ভাইয়া। নীল বলল, অবশ্যই, একটা সদস্য কমলে আমি মুরগির লেগ পিসটা পাবো, কতদিন খাই না। ফায়েজ ভাই আসার পর থেকে কড়াকড়ি নিষেধ, আমার পেটে লেগ পিস উঠলে ভার্সিটির সবার সামনে কান ধরে রাখবে। নীলের কথায় ঋতু সামান্য অবাক। একটা লেগ পিসের জন্য এমন শর্ত দিল? ফায়েজ সোফায় আরামের সহিত হেলান দিয়ে মোবাইল দেখছে। কি এমন কাজ করছে ঋতু জানে না। ভীষণ মন খারাপ লাগলো। এই মুহূর্তে কত কি ঘটে যাচ্ছে, আর এই সাদা বিড়ালের হুঁশ নাই। আর এদিকে উজ্জ্বল এসে তাদের কথা শুনে হেসে দিল। নীল বলল, হাসিও না ভাইয়া। উজ্জ্বল বলল, আরে নীল, ফায়েজ হতে তুই সোজা হলি, নয়তো কেউ তোকে ঋতুর সাথে এই লেগ পিস নিয়ে মারামারি বন্ধ করতে পারতো না। জেরিন বলল, কি বলো, ঋতু আর নীল মারামারি করতো? উজ্জ্বল বলল, সে আর বলতে জেরিন, প্রচুর হতো। আমাদের বাড়িতে এমন এক বিচ্ছিরি কাণ্ড হতো, বাইরের কেউ শুনলে হাসবে। জেরিন বলল, কি কাহিনী হতো? উজ্জ্বল বলল, সে অনেকদিন আগের কাহিনী। নীল উজ্জ্বলের মুখ চেপে ধরে বলল, ভাবি তোমার দামে আস্ত মিথ্যাবাদী, কিছুই হতো না। ওই ঋতু লেগ পিস ভেবে একদিন বালিশে কামড় দিয়েছে। হাসতে হাসতে বলে নীলের চোখ যে ফায়েজের দিকে গেল, অমনি ভয়ে জমে গেল। ফায়েজ চোখ গরম করে তাকিয়ে আছে। উজ্জ্বল এই সুযোগে নিজেকে ছাড়িয়ে ফায়েজের পাশে গিয়ে বসে বলল, দেখ ফায়েজ কত মিথ্যা অপবাদ দিচ্ছে আমার বোনটার নামে। আস্তে করে বলল, তোর বউয়ের নামে? ঋতু কাদো কাদো মুখ করে বলল, একদম মিথ্যা কথা ভাবি। এই বদমাস ছেলেটা সবসময় আমার প্লেট থেকে লেগ পিস নিয়ে নিত, তাকেও দিত, তবুও আমারটা তার চাই। জেরিন বলল, এখন হয় না কেন? উজ্জ্বল বলল, ফায়েজ প্রথম দিন যখন দেখলো নীল এমন বাদরামি করে, সেদিন রুমে নিজের হালকা শাসন করতে একদম সোজা হয়ে গেল, যাকে বলে শিফট এন্ড ফাইন। জেরিন বলল, নীল, তোমাকে ভার্সিটির সবাই ভয় পাই, আর তুমি ফায়েজ ভাইকে? মাথা নেড়ে হেসে ফায়েজের পাশে গিয়ে বসলো নীল। তারপর বলল, ভয় পেলেও ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভরসার জায়গা। জেরিন বলল, কাজিনদের মধ্যে এত মিল আমি কোথাও দেখিনি, আমাদের মধ্যে নেই। সে যাই হোক, চলো ঋতুকে বাসায় নিতে হবে। দুপুর 12টায় হসপিটাল থেকে রিলিজ করে বাসায় ফিরল ঋতু। সবাই ঋতুকে ঘিরে বসে আছে ড্রয়িং রুমে। ফায়েজ সুজা নিজের রুমে চলে গেল। ঋতুকে দেখতে ছোট খালামণি রুশি এসেছে, তার সাথে তার ছেলে মেয়ে সিজান আর শিমুলও এসেছে ঋতুকে দেখতে। রুশি বলল, কেমন আছিস মা? ঋতু বলল, আলহামদুলিল্লাহ ভালো খালামণি। সিজান বলল, তোর কিডন্যাপের কথা তো আমি ভাইয়ার কাছে শুনেছি, বাসায় এসে মাকে বলবো, তার আগে দেখি মা কেঁদে কুটে শেষ, পরীক্ষা চলছে তাই আসতে দেরি হলো। ঋতু বলল, কেন ভাইয়া? সিজান বলল, শাওন আর ভাইয়া জানিস কত চিন্তা করেছে তোর জন্য। ঋতু বলল, আম্মু শাওন ভাইয়া আর বড় খালামণি এসেছে। রুবি খান বলল, হুম। ফায়েজ বলল, এত বকবক করিস কেমনে ঋতু? ফায়েজের কণ্ঠ শুনে সকলে সেদিকে তাকালো। সবেমাত্র শাওয়ার নিয়েছে বোধহয়, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ঋতু মুখ ভার করলো, সে কি কথা বলছে নাকি বাকিরা বলছে সে শুনছে। তারপর বলল, কি সমস্যা ফায়েজ তোমার? সবসময় ওর উপর এত চিল্লাও কেন? মেয়েটা সবাই হসপিটাল থেকে আসছে, ভুলে যাও না কেন ও হসপিটালে ছিল? আমি এসব নিয়ে পরে তোমার সাথে বসবো। ফায়েজ বলল, বাবা তুমি চাইলে এখন বলতে পারো, বাট ও যে হসপিটাল থেকে এসেছে সেটা তোমাদের মনে নেই। ওকে ফ্রেশ হয়ে কিছু খাওয়ায় রেস্ট নিতে দাও মেজুমা। সামনের সপ্তাহে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, এটা কোনো টেস্ট এক্সাম না যে না দিলে সুপারিশ করে পাশ করানো যাবে। আর শুন, তাড়াতাড়ি দুদিনে সুস্থ হয়ে পড়তে বস। পরশু থেকে সন্ধ্যা 7টায় আমার রুমে বই নিয়ে হাজির হবি।
তৌফিক খান বলল, তুমি কিন্তু ওকে প্রেশার দিচ্ছ ফায়েজ, ওর বিষয়ে তোমার তো ভাবতে হবে না। বাপ ছেলের মন যুদ্ধ দেখে ঋতু একবার বড় বাবার দিকে আরেকবার ফায়েজের দিকে তাকাচ্ছে। ফায়েজ বলল, এভাবে বড় বাবাকে দেখতে হবে না, এই কয়েক মাস পড়াশোনা সব লাটে তুলে ফেল করার ইচ্ছে জাগলে খান বাড়িতে জায়গা হবে না। তৌফিক খান বলল, ফায়েজ। তায়েফ খান বলল, ভাইজান শান্ত হন, ফায়েজ তো ঋতুর ভালোর জন্য বলছে। ঋতু অসহায়ের মতো বাবার দিকে তাকিয়ে রইল। তার নিজের বাবা সমর্থন করছে ফেল করলে খানবাড়ির বাইরে যাওয়াকে, ভাবতেই কেঁদে দিতে ইচ্ছে হলেও কাঁদলো না। রুবি খান বলল, মা চল তুই ফ্রেশ হবি, জেরিন মা ওর খাবারটা দিয়ে যা। জেরিন বলল, এই তো আম্মু আনতেছি। রুবি ঋতুকে নিয়ে চলে গেল। ফায়েজ পকেটে 2 হাত গুজে ডাইনিং টেবিলের দিকে গেল। জেরিন বলল, কিছু লাগবে ভাইয়া? ফায়েজ বলল, না ভাবি, তবে ঋতুর খাবারটা এদিকে দেন। জেরিন বলল, কেন ভাইয়া? সিমরান বলল, জেরিন দাও, ফায়েজ খাওয়াবে ঋতুকে। সিমরানের কথায় জেরিন ফায়েজের হাতে খাবার দিল। ফায়েজ খাবার হাতে নিয়ে চলে যাওয়ার সময় পিছন থেকে হাসির শব্দ কানে এলেও দাঁড়ালো না আর। সে ভালো করে জানে তার ছোট মা আর ভাবি মজা নিচ্ছে, কিন্তু এসব ভাবলে চলবে না। মহারানী গাল ফুলিয়ে রাখছে, খাবার নিতে জিদ করতে পারে, যতই খিদে সহ্য হোক না কেন, এবার যদি রাগ করে তবে সেটা আর মিটবে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।